আমরা যখন দেখেছিলাম একেবারে দিলীপ ঘোষ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন রাজ্যে এসেছিলেন পরেই দিলীপ ঘোষ সক্রিয় হয়ে উঠেছিলেন এবং তখন দিলীপ ঘোষ বলেছিলেন যে দল যদি চায় তাহলে আমি খড়গপুর সদর থেকেই লড়াই করব, আর সেই খড়গপুর সদর থেকে এবার 2026-এ প্রার্থী করা হলো দিলীপ ঘোষকে। দেখো একবারই দিলীপ ঘোষকে আবার প্রার্থী করা হলো। তোমার মনে আছে নিশ্চয়ই যে মাঝখানে দিলীপ ঘোষ পুরীর দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তা নিয়ে নানান বিতর্ক তৈরি হয় এবং তারপর দেখা যায় যে আস্তে আস্তে মানে সক্রিয় বিজেপি থেকে দিলীপ ঘোষ একটু সরে যাচ্ছেন এবং এই সরাটা শুরু হয়েছিল অবশ্য তার আগে লোকসভা ভোটের পরই তার একটা ক্ষোভ ছিল যে তার জেতা কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে এসে তাকে দুর্গাপুরে দাঁড় করানো হলো এবং তারপর তিনি দুর্গাপুরে হেরে গেলেন এবং তিনি দুর্গাপুরে আসতে চাননি তার জেতা কেন্দ্র ছেড়ে এবং তারপর থেকেই তিনি বারবার এই ক্ষোভ প্রকাশ করতেন এবং তিনি এটা দাবি করতেন যে যদি বিধানসভা ভোটে দাঁড়াতে হয় তাহলে তিনি এই খড়গপুর থেকেই দাঁড়াবেন। এখন শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে ক্রমশ তিনি সক্রিয় করতে শুরু করেন এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষ ক্রমশ সক্রিয় হয়ে ওঠেন এবং এই যে সাম্প্রতিককালে বিজেপির পরিবর্তন যাত্রা হলো যার শেষ ব্রিগেডে হলো, এই বিজেপির পরিবর্তন যাত্রায় বেশ কয়েকটি জায়গায় দিলীপ ঘোষ গিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তিনি একদম সামনে থেকে নেতৃত্ব দেন এবং তারপর ব্রিগেডের সভাতেও তিনি ছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ দিলীপ ঘোষের সঙ্গে কথাও বলেন। তো দিলীপ ঘোষ ইদানিং বিজেপির রাজনীতিতে ফের আগের মতো সক্রিয় হয়ে উঠেছেন এবং তার দাবি ছিল যে তাকে দাঁড় করাতে গেলে খড়গপুর সদর থেকেই দাঁড় করাতে হবে এবং দল তার দাবি মেনে তাকে খড়গপুর সদর থেকেই আবার দাঁড় করালো। তো এটা তো অবশ্যই দিলীপ ঘোষ যে আবার বিজেপির রাজনীতিতে ক্রমশ সক্রিয় হয়ে উঠছেন, তিনি বিধানসভার ভোটে খড়গপুর সদর থেকে দাঁড়ানোর এই সিদ্ধান্ত দিয়েই পরিষ্কার। কিন্তু এর পাশাপাশি আমি তোমাকে যেটা বলবো যে বিজেপির প্রার্থী তালিকার সবথেকে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর ভবানীপুর থেকে দাঁড়ানোর ঘোষণা। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে তো দাঁড়াচ্ছেনই, তার পাশাপাশি ভবানীপুর থেকেও দাঁড়াচ্ছেন এবং এই ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর এবার সরাসরি লড়াই দেখা যেতে পারে। কেন বলছি দেখা যেতে পারে, তার কারণ তৃণমূল কংগ্রেস এখনও তার প্রার্থী তালিকা ঘোষণা করেনি, হয়তো আগামীকালই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং সেখানে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এখনকার কেন্দ্র ভবানীপুর থেকেই ফের দাঁড় করানোর সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নেয় তাহলে পরে ভবানীপুর কেন্দ্রতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সরাসরি লড়াই দেখা যাবে, যেটা গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে দেখা গিয়েছিল এবং সেই নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনে 2021-এর নির্বাচনে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সরাসরি লড়াই হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বটে, কিন্তু বিধায়ক হওয়ার জন্য ওরপর তিনি ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ান এবং সেখান থেকে তিনি জিতে বিধায়ক হন। এখনও ভবানীপুর কেন্দ্রের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারী এই ভবানীপুর কেন্দ্রে যাতায়াত শুরু করেছিলেন এবং তিনি বলতে শুরু করেছিলেন যে এবারে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীকে তিনি কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন এবং তিনি মুখ্যমন্ত্রীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন এই ভবানীপুর কেন্দ্রে। সেই সঙ্গে সঙ্গে তখন যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি ভবানীপুর কেন্দ্র থেকেই দাঁড়াবেন, তাতে শুভেন্দু অধিকারী বলেন যে তিনি না দাঁড়ালেও যিনি দাঁড়াবেন তার দায়িত্ব তিনি নেবেন এবং তারপর দুদিন আগে শুভেন্দু অধিকারী বলেন দল চাইলে তিনিই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন এবং আজকে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর যেটা দেখা যাচ্ছে যে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী নিজেই দাঁড়াচ্ছেন, তিনি নন্দীগ্রাম থেকেও দাঁড়াচ্ছেন তার পুরনো কেন্দ্র থেকে, আবার ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকেও দাঁড়াচ্ছেন। ফলে এটা একটা বড়সড় সিদ্ধান্ত বিজেপির তরফ থেকে এবং এই ভবানীপুর কেন্দ্রের দিকেই এখন সবার নজর থাকবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।